হুম, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে মানব পাচারের যে শিকার হওয়ার যে বিষয়টা, রোহিঙ্গাদের এটা বুঝতে হবে যে মানব পাচারটা কেন হচ্ছে? মানব পাচারটা রোহিঙ্গারা আসলেই বাংলাদেশ থেকে মানব পাচারটা হচ্ছে এমনটা নয়। রোহিঙ্গারা মায়ানমারের ভিতর থেকেও মানব পাচার হচ্ছে। সেখানে আরাকান আর্মির মানব পাচারের ভিলেজ আছে। আবার intentionally যারা তাদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে, তারাও কিন্তু মানব পাচারের শিকার হয়ে তাদেরকে বোটে তুলে দেয়। সে কি করবে? যে যার দেশে ভালো থাকে সে তার দেশে তো মানব পাচারের শিকার হতে চায় না। তার মানে the unstable situation inside Rakhine এটার ফলে আরাকান আর্মির এখন তো আরাকান মিলিটারি ওই অর্থে নাই আরাকান আর্মির কারণে তারা যেসব লোক এখানে চলে আসছে আর কিছু লোককে তারা পাঠিয়ে দিল। দিস ইজ দেয়ার ইকোনমি অ্যান্ড বিজনেস। সেকেন্ড হচ্ছে প্রায় ৩ টা ধাপের মানব পাচারটা হয়। বাংলাদেশের এই পারে প্রথমত নিকট আত্মীয় দ্বারা হয়। দ্বিতীয়ত আরেকটা গ্রুপ তারা এখানে বাংলাদেশী সহ কাজ করেন। থার্ড হচ্ছে যে সে ইন্টারন্যাশনাল একটা বিশাল স্মাগলার টিম কাজ করে। তো মানব পাচার ব্যাপারটা আসলে ইটস এ যেমন আপনি এমন দেখবেন যে ৳২০,০০,০০০ দিয়ে সে মালয়েশিয়া গিয়ে হ্যাপি আছে। অনেকাংশে মানব পাচারটা স্বইচ্ছাকৃত। সে যেতে চায়। তবে খুব, খুব বাজে যে ব্যাপারটা মানব পাচারটা যখন শিশু পাচার যেটা হয়, মানব পাচার বলতে ৩ ধরনের সেক্স ওয়ার্কারের স্মাগলিং হয়, আপনার শিশু পাচার হয়। সাথে, সাথে হচ্ছে যে আপনার আ অন্যান্য যারা আছেন যে সাধারণ মানুষ, সাধারণত বৃদ্ধ লোক পাচার হয় না। হয়তো তার আত্মীয়স্বজন আছে, সেখানে সে যেতে চায়। এই ঘটনাটা ঘটে। তো আমার কাছে মনে হচ্ছে প্রধানতম কারণ হচ্ছে আনস্টেবিলিটি। সেকেন্ড হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্প ইজ নট সিকিউর ফর অল দ্য পিপল। যে তারা এটা ইজ এ বিজনেস, ইজ এ স্মাগলিং টিম দে আর ওয়ার্কিং ইন। তো এইটা প্রতিটা দেশে এবং এটার বিশাল একটা সিন্ডিকেট। এটার বাইরে তারা আসলে যাওয়ার কোনো অর্থেই ওই অর্থে সুযোগ নেই। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আর এটা পুরো দক্ষিণ এশিয়ার যে আপনি যদি আ স আরেকটা ব্যাপার হচ্ছে এই মানব পাচারের প্রধানতম কারণ কিন্তু ন্যাশনাল পলিসি। আপনার ন্যাশনাল পলিসি যদি ঠিক থাকতো, আপনার ন্যাশনাল পলিসিতে যদি আপনি ওয়ার্ক আউটটা করে ফেলতে পারতেন, সেখানে কিন্তু আপনি মানব পাচারটা বন্ধ করে দেওয়ার একটা সুযোগ থাকতো। কিন্তু আপনার ন্যাশনাল পলিসিতে আপনি রোহিঙ্গাদেরকে কিভাবে অ্যাডাপ্ট করছেন অ্যান্ড হাউ ইউ ডিফাইন রোহিঙ্গা। ঠিক আছে? সে তো তার জায়গা থেকে বেরোতে পারছে না। তো এটা একটা ঘটনা। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে প্রধানতম চ্যালেঞ্জগুলো হচ্ছে যে আপনি শনাক্ত করাটা কোয়াইট ইজি। কিন্তু শনাক্তটা আপনি কিভাবে করবেন? ধরুন যে লোক বলল আমি মালয়েশিয়ায় চলে গেছি। তো সে ওখানে হ্যাপি আছে। আমি অনেককে জিজ্ঞেস করছি। ওখান থেকে সে আমেরিকা সহ অন্য জায়গায় চলে যায়। সো আপনি তাকে কিভাবে শনাক্ত করবেন? আরেকটা হচ্ছে যে নিকট আত্মীয় ধারা যেটা হয়, এটা বেসিক চ্যালেঞ্জ যে they don't want to acknowledge they are the victim of human trafficking. থার্ড হচ্ছে যে they are so strong স্মাগলিং গ্রুপগুলো। এইজন্য ন্যাশনাল পলিসিতে ইভেন আপনি অনেকে বলা হচ্ছে যে খুব ইম্পোর্টেন্ট ইস্যু। থাইল্যান্ড মায়ানমার বর্ডার আপনি গণকবর পাওয়া যেতে পারে। বিকজ অফ যে সে এখানে ঘটনাটা ঘটাচ্ছে। এখন স্থানীয় স্থানীয় জনগোষ্ঠী পৃথিবীতে স্থানীয় জনগোষ্ঠীর বাইরে মানব পাচার কখনো হয় না। স্থানীয় জনগোষ্ঠী অবশ্যই জড়িত। এটা স্থানীয় জনগোষ্ঠী না বলে স্থানীয় মানব পাচারকারী জড়িত কিনা? দ্য কোয়েশ্চেন শুড বি রিভাইসড হুম, যে এই অপরাধে স্থানীয় নাগরিকদের জড়িত থাকার বিষয়ে পর্যবেক্ষণ। হ্যাঁ, স্থানীয় নাগরিকরা প্রথম কথা হচ্ছে যে এভরি সিঙ্গল ওয়ান দে আর লুকিং ফর দ্য মানি। এখন কিছু ক্রিমিনাল জড়িত আছে। আর রোহিঙ্গারা আজকে একদিন আসে নাই। ফ্রম 1991 দিয়ে আসছে। তাদের অনেক লোকজন এখানে জন্মগ্রহণ করেছে। এখন রোহিঙ্গাদেরকে মানব পাচার করছে। সে আবার বাংলাদেশের সার্টিফিকেটও নানাভাবে নিয়ে নিছে। তো আমার কাছে মনে হচ্ছে স্থানীয় ক্রিমিনাল পিপল জড়িত যারা এবং শুরুর দিকে কিন্তু দে ওয়ার্ক টুগেদার এবং শুধুমাত্র রোহিঙ্গা যে মানব পাচারের শিকার হচ্ছে এমন নয়। বাংলাদেশেও মানব পাচার শিকার হইছে এবং অনেক বাংলাদেশী সে রোহিঙ্গা বলে দেশের বাইরে চলে যেতে চাইছে। এবং আ চালকগুলো বেসিক্যালি পলিটিশিয়ান এবং চালকগুলো পলিসি মেকার্স এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্টেট এজেন্সি এবং স্টেট পলিসি মেকার্সরা এবং ইভেন আপনি এনজিও এটার সাথে জড়িত আছে এটা শুনলে অবাক হইতে পারেন। পৃথিবীতে এনজিওর অনেকগুলো এনজিওর পলিসি আছে মাফিয়া এনজিওগিরি করে। কিন্তু আসলে মূলের ভিতরে তারা হিউম্যান ট্রাফিকিং করে। আর এটার ভিতরে অনেকগুলো কারণ আছে যে নানাবিধ ট্রেনিং এবং আপনি একটা বিশাল রোহিঙ্গা শিশু পাচারের বিষয়ে একটা বড় ব্যাপার শোনা যাচ্ছে যুদ্ধ শিশু। যে তাদেরকে নিয়ে গিয়ে ল্যাবরেটরিতে রাখা, তাদেরকে নিয়ে গিয়ে আপনার যুদ্ধবাজ তৈরি করা বা তাদেরকে নিয়ে পরীক্ষা করা, তাদেরকে নিয়ে লিডারশিপ তৈরি করা। তো আর আমার কাছে এগুলো সরকারি বেসরকারি উদ্যোগ দিয়ে আসলে কিছু হয় না। এখানে একটা এনজিও কাজ করছিল, এক লোক রেস্কিউ হইছে তাকে এখানে আমি দেখলাম কিছু করতে পারেনি। এগুলো হচ্ছে যে লোকের সচেতন হইতে হবে, লোককে বুঝাইতে হবে। আপনার কর্মসংস্থান ঠিক করতে হবে। আপনার ক্যাম্পের ভিতরে আপনি মারামারি সে তো ভিতর থেকে বেরিয়ে যাবে
আপনি সরকারি উদ্যোগকে আপনি ক্যাম্পের ভিতরে স্টাবল সিচুয়েশন রাখতে হবে। মায়ানমার তার দেশ ফেরত পেতে চায়, সেখানে তাকে রাখতে হবে। আর সেকেন্ড হচ্ছে আপনাকে বুঝেই দিতে হবে ভাই নদী সাগর পার দিয়ে 5 লাখ টাকা দিয়ে গিয়ে লাভ নেই। আর ওই পিপলকে আপনি জানেন মাথা প্রতি 2 লাখ টাকা আপনি মানব পাচারে দলিল হয়, অবাক হয়ে যাবে, দলিল হয় যে দলিল দিয়ে মানব পাচারকারী করেন যে আমি তোমার বিক্রি করে দেবো, একটা কন্ট্রাক্ট হয়। সেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল যারা লড় হবে। আমার মনে হয় যে একটা কালেকটিভ কোঅপারেশন দরকার। পৃথিবীতে সবচেয়ে বড় মানব পাচারকারী যতটা বাংলাদেশ ধরেছে তার চেয়ে বড় ইন্টারন্যাশনাল অভিযোগ। আপনি মায়ানমারে তো আর বললাম যে আপনার তো মানব পাচারে ভিলেজেস যে প্রতি লোককে আপনি ওই ঘরে রাখবেন, সেখান থেকে একটা টাকা পাবেন এবং দে অল আর এনজয়। আপনি টেকনাফে মানুষের মানব পাচারকারীদের গুদাম আছে, এটা আমি 14-15 সালে বলছি। মানব পাচার করার জন্য গুদাম আছে এবং ইন্টারন্যাশনাল শুধু মানব পাচার করে, মানব পাচার কেন করছে? তাহলে 3 চাইল্ড, 2 সেক্স ওয়ার্কার, 3 হচ্ছে হিউম্যানের ওয়ার্ক। এটার বাইরে যা হচ্ছে স্বইচ্ছায় সে যায়। কিছু লোককে যেমন হয়েছে যে আমি স্টোরি করেছি যে মানুষের মেরে ফেলেছে, মানুষের রক্ত খেয়েছে, পানি খেয়েছে, মেরে ফেলেছে বোটের ওখানে আন্দামান সিতে যেখানে কোনো সিম নেই, তারা কানেক্ট করছে। সো এটা ইটস নট অনলি দ্য বাংলাদেশ প্রবলেম, ইট ইস ইন্টারন্যাশনাল প্রবলেম। এবং এটা হচ্ছে একটা বড় পলিটিক্স যে মানব পাচার এবং সরকারের একটা রোডম্যাপ থাকতে হবে। ইটস দ্য কালেক্টিভ ফেলিয়ার অফ আ সেকেন্ড রোডম্যাপ। আমি শুনেছি একসময় সরকারে নাকি আমাদের সরকার সময় ওই থাকতো, আপনার নাম্বার থাকতো, কোটা থাকতো, কে কতজন লোককে মানব পাচার করতে পারছে, বুটে তুলতে পারছে, এখান থেকে টাকা তাহারাও পায়। তো এখনো যে বন্ধ হয়েছে ব্যাপারটা এরকম না, এগুলো সব কালেক্টিভ বড় কর্তাদের কাছে টাকা নেয়। আমার পরামর্শ হবে একটা কালেক্টিভ ফোর্স তৈরি করা, যে কালেক্টিভ ফোর্সের মাধ্যমে সবাইকে সচেতনতা হবে। এবং সাথে সাথে আমি তো চাই যে এখান থেকে কালকে থাইল্যান্ড বরাবর একটা শিপ দিতে। এটা হাস্যকর মনে হইতে পারে, যারা মালয়েশিয়ায় যাইতে চায় আমি একটা শিপ দিয়ে তাদেরকে নিয়ে যাই। বাংলাদেশ আসিয়ানের মেম্বার হলে মাত্র মানব পাচারকারীর রোধ কমে যাবে, কারণ আপনি আসিয়ান কান্ট্রির ভিতরে আপনার অ্যাক্সেস কি হয়ে যাবে, আপনার কমে যাবে। আপনি তো মানুষকে চাইলে বন্দি করে রাখতে পারেন না বর্ডার দিয়ে। দিস ইজ নট এ ডেডলক কান্ট্রি। ফার্স্ট হচ্ছে আসিয়ান দেশগুলোর সাথে কথা বলতে হবে যে তোমরা আমাদের দেশ থেকে লোক নিয়ে যাও, রোহিঙ্গা স্কিল হলে তাদেরকে নিয়ে যাওয়ার কথা বলতে হবে। থার্ড হচ্ছে ক্যাম্পের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে এবং যেসব হিউম্যান স্মাগলাররা আছে তাদেরকে ফিগার আউট করে আইনের আওতায় আনতে হবে এবং সিরিয়াসলি ইন্টারপোলের মাধ্যমে এটার একটা বড় সলিউশন করতে হবে। থার্ড হচ্ছে মানুষের সচেতনতার বাইরে তো বিকল্প নাই। সুজয় ভাই, আরেকটা বিষয় বলি, যে এটা হচ্ছে এই মানব পাচার তো হচ্ছেই। এই মানব পাচার যে অর্থায়নের সাথে হচ্ছে যে আমার যে হোস্ট কমিউনিটিতে এটার কি প্রভাব পড়তেছে? এই প্রশ্নটা তো থিসিসের জন্য নয়, যে সাংবাদিক প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। এটা মনে হলো যে প্রশ্ন পোস্ট কমিটির জন্য অর্থ দেখেন, আপনার এখানে রেমিটেন্স হিসেবে প্রচুর টাকা পয়সা আসতেছে এবং আপনি যদি খুবই মজা করে বলেন মানব পাচারের অর্থ দিয়ে এখানে বহু মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, তো এই অর্থ এখানে আসে, এটার একটা রিসাইকেলিং হচ্ছে। বাট দ্য প্রবলেম ইজ আপনি তো মানুষকে ডেড লকের মধ্যে নিয়ে যাচ্ছেন, ইজ অ্যান আনপ্রেসিডেন্টেড, যেটা আপনার দেখা যাচ্ছে খুবই ঝামেলা। তো আমার কাছে মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে আপনি এটা কিভাবে ডিল করবেন। ইটস নট অ্যাবাউট মানি, যে আপনি একটা লোককে বলছেন যে ভাই মানব পাচারকারীদের, আমি বলবো যে তাদের একটু সৎ হওয়া উচিত। দে আর ভেরি মাচ অসৎ, যে সে বলে যে 2 লাখ টাকা দিয়ে লোক নিয়ে যাবে, কিন্তু চায় হচ্ছে 4 লাখ টাকা। সে যদি তার ব্যবসাটাও ঠিকঠাক মতো করতো, অন্তত এটার একটা রোলিং হইতো। তা আমার কাছে মনে হয় যে দ্যার ইজ এ মাল্টি ফ্যাক্টর। এগুলো শুধু মানব পাচার না, মানবের সাথে সে মানব অর্গান পাচার করে, মানবের সাথে সে সেক্স ওয়ার্কার করে, মানবের সাথে সে ইয়া বা অ্যামফিটামিন, গোল্ড, এটা স্মাগলিং করে। সো আপনি শুধু মানব পাচার এরকম তার মানে কক্সবাজারের যে হচ্ছে যে আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা অন্যান্য যে বিষয় অপরাধের যে সার্কেলগুলো, সেগুলো হচ্ছে মানব পাচারের সাথে অনেকাংশে জড়িত হয়ে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে। না, এটা তো ধরেন এটা ইন্টারন্যাশনালি, এটা হচ্ছে যে গোল্ডেন ট্রায়াঙ্গেল সেই এলাকাটা। ইটস নট অনলি কক্সবাজার, একা কক্সবাজার কোয়াইট ইম্পসিবল। যেখানে আপনার মায়ানমারের ভিতরে যদি আপনি অ্যামফিটামিন বিজনেসের কারখানা করেন আর এখানে আপনি স্টপ করেন, তাহলে আপনি কেমনে করবেন রে ভাই? আপনি ব্যবসায়ের মধ্য দিয়ে আসবে। এবং এটা যেহেতু এটা ইন্টারন্যাশনাল সিটি, এটা ইন্টারন্যাশনাল অ্যাক্টরদেরকে এখানে অ্যাক্টিভ হতে হবে। সাথে আপনার রোডগুলোকে ক্রস চেক রাখতে হবে এবং বর্ডার লিটারেসি রাখতে হবে, বর্ডারের মধ্যে সচেতনতা থাকতে হবে। আইদার ইজ কোয়াইট ইম্পসিবল।